আজকে আমরা ক্লাস 10-এর এমন একটা রচনা নিয়ে আলোচনা করব যেটার প্রত্যেক পরতে পরতে রয়েছে রহস্য, রোমাঞ্চ। এরপর কি হলো এই কৌতূহলের ভাব। অনেকেই হয়তো আন্দাজ করতে পারছো বা ধরে ফেলেছো আমি কিসের কথা বলছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি উপন্যাসের যে অংশটা আমাদের ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা দিয়েই শুরু হবে আজকে আমাদের ক্লাস। সো লেটস স্টার্ট। আমিও এখানে বইপত্র খুলছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বই খুলতে থাকো। সাহিত্য সঞ্চয়ন পেজ নাম্বারটা 1 মিনিট একটু ওয়েট করো। পেজ নাম্বার হচ্ছে 97, পথের দাবি। টেক্সটে তো আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এই পথের দাবি যে উপন্যাসের অংশবিশেষ, সেখান থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। প্রথম এবং প্রধান কথা যে এটা যেহেতু একটি গদ্য রচনা, সেজন্য এখান থেকে আমাদের মোট 4 ধরনের প্রশ্ন আসবে। প্রথমটা হচ্ছে এমসিকিউ, নেক্সট এসএ কিউ, কম বেশি 20 শব্দে উত্তর যেগুলো, তারপরে হচ্ছে এসএ অর্থাৎ যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কম বেশি 60 শব্দে উত্তর, আর লাস্টলি ব্রড কোয়েশ্চেন্স অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন যেগুলো। এমসিকিউ এর মার্কস থাকে প্রত্যেকটা 1 নম্বর করে, এসএ কিউ এর মার্কসও প্রত্যেকটা 1 নম্বর করে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রত্যেকটার মার্কস 3 নম্বর করে। সেক্ষেত্রে তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরের কোয়েশ্চেনও পেতে পারো, 1+2, 1+1+1 এভাবে ভেঙে ভেঙেও পেতে পারো। একই কথা ব্রড কোয়েশ্চেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। টোটাল মার্কস থাকবে 5 এক একটা কোয়েশ্চেনের। একটা ফ্ল্যাট 5 মার্কসের পেলে বা 1+4, 3+2 এরকমভাবে ভেঙে ভেঙেও পেলে। এবার খেয়াল রেখো এমসিকিউ আর এসএ কিউ তোমার ফুল মার্কস তোলবার জায়গা। বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ বইটাই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন। বইটা খুঁটিয়ে পড়লে তুমি যে কোনো জায়গা থেকে এমসিকিউ এসএ কিউ দেওয়া হোক না কেন অনায়াসে উত্তর করতে পারবে। ফলে এই জায়গাগুলো সিকিউর করা সবচেয়ে বেশি দরকার। এবার আমি আসছি 3 মার্কসের কোয়েশ্চেনে। 3 মার্কসের কোয়েশ্চেনেও তুমি কিন্তু 3-এ 3 পেতে বাধ্য, যদি উৎস ঠিক মতো উল্লেখ করো, বানান ভুল না হয়, এবং কোয়েশ্চেন যে অ্যাঙ্গেল থেকে চাওয়া হয়েছে সেই অ্যাঙ্গেল ধরে তুমি যদি আনসার করতে পারো, ইউ উইল গেট 3 on 3। 5 মার্কসের কোয়েশ্চেনে এসো। সেটা যদি তথ্যভিত্তিক কোয়েশ্চেন হয়, কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, উৎস উল্লেখ করলে, বানান ভুল থাকলো না, ইনফরমেশনগুলো পরপর দিলে, গুছিয়ে দিলে, ইউ উইল গেট 5 on 5। আর যদি ব্যাখ্যামূলক, তাৎপর্যমূলক থাকে, যথাসম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করো, ইউ উইল গেট 4 or 4.5 on 5। তাহলে বাংলায় কিন্তু এখনকার দিনে 90 অ্যাবাভ নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়। সেই টার্গেট ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। সুতরাং আমার ক্লাসগুলো খুব ভালো করে পড়ো, যে কিভাবে আমি পড়াচ্ছি, কোন জায়গাগুলো মার্ক করাচ্ছি এবং কোন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন আসতে পারে সেই নিয়ে আমার বক্তব্য কি থাকছে। তো টেক্সটে যাবার আগে আমরা প্রথমেই যেটা করব, যিনি এই উপন্যাসটির রচয়িতা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আমরা বেসিক কিছু পয়েন্টস একটু জেনে নেব। পেজ নাম্বার 103, 103, 103 নম্বর পৃষ্ঠা যেটা আসছে, সেখানে পুরো টিকমার্ক করে দাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সেখানে জন্ম মৃত্যু সালটা দেখবে। অ্যাকচুয়ালি পুরো যে অংশটা লেখক পরিচিতি সেটাই ভালো করে দেখতে হবে। এবার এর ওপরে তুমি আরও অতিরিক্ত ইনফরমেশন পেতেই পারো, কিন্তু একগাদা ইনফরমেশন জড়ো করে আমাদের কিন্তু কোনো লাভ নেই। যেটা বারবার বলছি, আমাদের টেক্সট বইতে যা দেওয়া আছে সেটুকুই খুঁটিয়ে পড়ো, এনাফ। এবার পুরোটা আমি পড়ছি,
যেগুলো এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসবেই যেখান থেকে, সেগুলো আন্ডারলাইন করছি। তোমরাও আমার সঙ্গে পেন্সিল নিয়ে রেডি হয়ে বসো যাতে আন্ডারলাইনগুলো করতে পারো। জন্ম মৃত্যু সাল তো আমরা দেখে নিয়েছি। জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। এবার কোন বিষয়বস্তু তার লেখায় ছাপ ফেলেছে? বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে। মুন্সিয়ানা কথাটার অর্থ হচ্ছে দক্ষতা। তার উপন্যাসগুলি, আমি উপন্যাস টার্মটা আন্ডারলাইন করলাম, উপন্যাসগুলোর নাম আমি ইন্ডিভিজুয়ালি টিকমার্ক করছি। বরদিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, এই উপন্যাসের আবার 4টে পার্ট আছে, শেষ প্রশ্ন প্রভৃতি। তার লেখা ছোট গল্প, ছোট গল্পের মধ্যে কি কি পড়ছে? লালু, এই যে বাচ্চা ছেলেটিকে নিয়ে তিনি কিন্তু একটা গল্প লেখেননি, একটা গল্পের সিরিজ লিখেছেন বলা যায়, যার কোনোটায় তার দুরন্তপনা, তার দুষ্টুমি, আবার পরোপকারের দিকটা, সে সমস্ত কিছুই টুকরো টুকরো ছবির মতো ফুটে উঠেছে। এছাড়াও রয়েছে মহেশ, অভাগীর স্বর্গ প্রভৃতি। পাঠ্য রচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশবিশেষ, যেখানে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তেমন এই বিষয়ে আমরা ডেফিনেটলি যাব। তাহলে এইটুকু অংশ থেকে আমরা কি জানতে পারছি শরৎচন্দ্র সম্পর্কে? সেটা হচ্ছে যে রবীন্দ্র সমসাময়িক একজন সাহিত্যিক, অথচ রবীন্দ্র প্রভাবে তিনি প্রভাবিত হননি, বা রবীন্দ্র প্রতিভার আড়ালে তার প্রতিভা চাপা পড়ে যায়নি। তার কারণ দুটো, এক তার বিষয়বস্তুর অভিনবত্ব, আর দ্বিতীয়ত তার রচনা শৈলীর স্বাতন্ত্র্য। বিষয়বস্তু কেমন? অতি সাধারণ যে গ্রাম জীবন, সহজ সরল অনাড়ম্বর গ্রাম জীবন যেমন তার রচনায় ফুটে উঠেছে, তেমনি সেই গ্রাম জীবনেও যে জটিলতা, কুটিলতা, ঈর্ষাপরায়ণতা থাকতে পারে, সেটাও কিন্তু তার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তিতে ধরা দিয়েছে। আর সাধারণ যে মধ্যবিত্ত মানুষের জীবন, তাদের জীবনাচরণ কেমন, তাদের আদব কায়দা কেমন, সেগুলো তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখায়। এ তো গেল বিষয়বস্তুর অভিনবত্ব। এবার রচনা শৈলী বলতে দ্বিধা নেই, আমি কোনো লেখককে ছোট করছি না, কিন্তু শরৎচন্দ্রের লেখাই এমন, তার ভাষা এতটাই সহজ সরল সাবলীল যে সেই ভাষা বোঝবার জন্য বাংলায় বিশাল পণ্ডিত, বিশাল বোদ্ধা হবার দরকার হয় না। তুমি যখন কোনো একটা গল্প পড়ছো তার, বা উপন্যাস পড়ছো তার, কখন যে তুমি তার মধ্যে তলিয়ে যাবে, ডুবে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না, কখন একাত্ম হয়ে যাবে সেই গল্প উপন্যাসের সঙ্গে। ফলে এই যে তার লেখার সাবলীল ভাব, ভাষার যে সহজ স্বাচ্ছন্দ্য, এইগুলোই পাঠককে আকৃষ্ট করছে তার লেখা পড়তে। এবার চলে এসো আমাদের যে পাঠ্য পথের দাবি, সেই বিষয়ে কিছু ছোটোখাটো কথা একটু আমরা আলোচনা করে নিই। প্রথম কথা আমি বলবো, যখনই কোনো গল্প, উপন্যাস, কবিতা বা পত্রিকার নাম লিখবে, সেটা যেন সিঙ্গল কোটের মধ্যে থাকে। এবার এই পথের দাবি থেকে প্রথম পয়েন্ট যেটা আমরা দেখতেই পারি, সেটা হচ্ছে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি রাজনৈতিক উপন্যাস। পথের দাবি সাহিত্য সংরূপের দিক থেকে ডেফিনেটলি উপন্যাস। কিরকম উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। এর প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দ।
এর প্রকাশকাল তাহলে 1926 খ্রিস্টাব্দ। এবার যেহেতু এই উপন্যাসটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে রচিত হয়েছে, আমাদের দেশ তখন ব্রিটিশ শাসনের পদানত, ব্রিটিশ সরকার শাসনের নামে শোষণ চালাচ্ছেন, ফলে সেই সময় বসে যখন শরৎচন্দ্র এই উপন্যাসটি লিখছেন তখন সেটা আপামর ভারতীয়দের মনে স্বাধীনতার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা, উন্মাদনা তা সৃষ্টি করছে, এমনকি গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের যে রোমাঞ্চ সঞ্চার করছে। সর্বোপরি ব্রিটিশ বিরোধী এমন কিছু কথাবার্তা আছে এটার মধ্যে, যার জন্য ব্রিটিশ সরকার জোর জুলুম করে 1927 সালে এই উপন্যাসটি ব্যান করে দিচ্ছেন। তাহলে আমাদের থার্ড পয়েন্ট কি আসবে? ব্রিটিশ সরকার 1927 খ্রিস্টাব্দে উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করেন। এই তিনটেই আমাদের মেন পয়েন্টস। এবার পাঠ্য যে পথের দাবি, যেটুকু অংশ আমাদের আছে পাঠ্য পথের দাবি, সেটা সম্পর্কে যখন আমরা পরীক্ষায় উত্তর করতে যাব আমরা অবশ্যই লিখব উপন্যাসের অংশ। তোমরা আমাকে বলতেই পারো যে এটা তো আপনি এক্ষুনি বলে দিলেন, আলাদা করে আবার কেন লিখছেন? একটাই কারণে লিখছি, কারণ যখন আমরা খাতা দেখি তখন দেখি যে অধিকাংশ ছাত্রছাত্রী গল্প বা উপন্যাসের অংশ বা প্রবন্ধ এর মধ্যে ঠিক পার্থক্যটা করতে পারছে না, সব কিছুকেই তারা গল্পের পর্যায়ে ফেলছে। ছোট গল্প মানে ছোট গল্প, পথের দাবি এটা কিন্তু ছোট গল্প নয়, একটা উপন্যাসের অংশ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার এই যে পাঠ্য পথের দাবি, এইখানে আমরা যে প্রধান উল্লেখযোগ্য চরিত্র পাচ্ছি তিনি হচ্ছেন সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি, রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি এর উল্লেখ আছে, কিন্তু এর মুখে কোনো সরাসরি সংলাপ আমরা পাচ্ছি না, বা ইনি যে ওই লোকটা সেরকম সরাসরি কোনো প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি না, কিন্তু বিভিন্ন ঘটনায় আমরা অনুমান করতে পারছি যে হয়তো এই মানুষটাই সেই মানুষটা, তাই উল্লেখটাই যথেষ্ট। দ্বিতীয় যে প্রধান চরিত্র আমরা উপন্যাসের অংশে পাচ্ছি তার নাম অপূর্ব, পুরো নাম অপূর্ব হালদার। তার সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি, যদি মূল উপন্যাসটা পড়ো সেখানে আমরা দেখব কি কি ইনফরমেশন পাচ্ছি। সে MSc পাস, ফলে উচ্চশিক্ষিত, তার পিতা হচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং খেয়াল রাখতে হবে যে তার পিতা কিন্তু ইউরোপীয় আদব কায়দায় অভ্যস্ত, তাতে বিশ্বাসী, whereas অপূর্ব কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী। অপূর্ব সে হিন্দু সংস্কারে বিশ্বাসী, আরও কি পাচ্ছি, খেলাধুলায় রীতিমতো পারদর্শী, নেক্সট পয়েন্ট যেটা আমরা পাচ্ছি, এহেন অপূর্ব সে বোথা কোম্পানির চাকরি নিয়ে, কোম্পানির নামটা আমি এখানে দিয়েই দিচ্ছি, বোথা কোম্পানির চাকরি নিয়ে সুদূর বর্মায় চলে যায়। বর্মা অর্থাৎ এখনকার দিনে যে দেশটাকে আমরা মায়ানমার বলে চিনি, বর্মায় চলে যায়। সঙ্গে
তার বাড়ির পুরনো চাকর, পুরনো যে পাচক, পাচক মানে রান্নার ঠাকুর যাদেরকে আমরা বলি, তেওয়ারি, তার সঙ্গে থাকে। তাহলে এইটুকু থেকে আমরা যেটা জানলাম যে অপূর্ব কিন্তু উচ্চশিক্ষিত হিন্দু বংশের একটি ছেলে, যে বোথা কোম্পানির চাকরি নিয়ে বর্মায় চলে যায়। প্রথম দিকে তার মায়ের এতে আপত্তি ছিল, কিন্তু পরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তিনি এতে মত দেন। এবার অপূর্ব যখন বর্মায় চলে আসে, রেঙ্গুনে তার অফিসের কাছেই একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। তার সঙ্গী হয়ে আসে তাদের বাড়ির পুরনো পাচক তেওয়ারি। এবার রেঙ্গুনের দিনগুলো অপূর্বর জন্য খুব একটা সুখকর ছিল না। কেন না, যে ভাড়া বাড়িতে সে থাকতো তারই উপরতলায় থাকতেন একজন খ্রিশ্চান ভদ্রলোক, জোসেফ সাহেব, যিনি ভারতীয়দের, নেটিভদের একেবারেই সহ্য করতে পারতেন না, রীতিমতো ঘেন্না করতেন। কিন্তু তার মেয়ে ভারতী, সে শান্ত, নম্র, ভদ্র প্রকৃতির। পরবর্তীকালে যার সঙ্গে অপূর্বর একটা সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এবার আমরা যে আরেকজন ক্যারেক্টারের কথায় যাব, তিনি হচ্ছেন নিমাই বাবু। ইনি হচ্ছেন বাংলাদেশে ব্রিটিশ পুলিশের একজন পদস্থ কর্তা। কেমন, খেয়াল রাখতে হবে যে ইনি অপূর্বর বাবার বন্ধু, ফলে অপূর্বর পূর্ব পরিচিত, এবং সেই সূত্রেই অপূর্ব তাকে কাকা বলে ডাকেন। মানুষটা তাহলে কে? আই রিপিট, নিমাই বাবু হচ্ছেন বাংলাদেশে ব্রিটিশ পুলিশের একজন পদস্থ কর্তা। এবার যে অংশটা থেকে আমাদের টেক্সটটা শুরু হচ্ছে, সেই অংশটার ঠিক আগের একটু ঘটনা ধরিয়ে দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে ঠিক তার আগের দিন, যেদিনকার কথা দিয়ে শুরু হয়েছে রচনাটা, ঠিক তার আগের দিন অপূর্বর ঘরে চুরি হয়ে যায়। কারণ অপূর্বও তখন বাড়িতে ছিল না, তেওয়ারিও তখন বাড়িতে ছিল না। চোরেরা চুরি করে নিয়ে যায়, সব কিছুই নিয়ে যেতে পারত, কিন্তু ওই যে উপরতলায় থাকা খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি শুধু যায়, বাকি সবই রক্ষা পায়। সেই মেয়েটি এতটাই দায়িত্বশীলা, এতটাই কার্যকুশলী যে সে নিজের একটি তালা অপূর্বর দরজায় আটকে দেয়, এবং অপূর্ব ফিরে এলে সব কিছু বুঝিয়ে দেয় যে কি চুরি গেছে আর কি আছে। পরের দিন অপূর্ব থানার অভিমুখে যাত্রা করে চুরির রিপোর্ট দায়ের করবার জন্য। মাঝ রাস্তায় তার সঙ্গে দেখা হয় পুলিশের বড় কর্তা নিমাই বাবু। নিমাই বাবু তখন জাহাজ ঘাটে যাচ্ছিলেন, কারণ তাদের কাছে খবর ছিল যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, তিনি জাহাজে করে রেঙ্গুনে আসছেন। তাদেরকে ধরাই এই ব্রিটিশ পুলিশের একমাত্র চ্যালেঞ্জ। এবার তার সঙ্গে কথায় কথায় অপূর্ব সব্যসাচী মল্লিক সম্পর্কে অনেক কিছু জানতে পারে, যে এই মানুষটা বিলেতের ডাক্তার উপাধিধারী, একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, আইন পাশ করেছেন। তার শিক্ষা দীক্ষা, আদব কায়দা, বহু ভাষায় তার পারদর্শিতা, সব কিছু শুনে অপূর্ব মুগ্ধ, বিমোহিত হয়ে যায়। আর তার মন শ্রদ্ধায় ভরে ওঠে যখন সে এইটা বুঝতে পারে যে এই মানুষটা অনায়াসেই তার শিক্ষা দীক্ষার জোরে যে কোনো ভালো চাকরি জোগাড় করে অনায়াসেই একটা সুন্দর জীবন যাপন করতে পারতেন। তা তিনি করেননি। তিনি তার দেশের কথা, পরাধীন ভারতবর্ষের মা ভাই বোনেদের কথা চিন্তা করে নিজের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, গৃহকোণ সান্নিধ্য সব কিছু ত্যাগ করে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে, যে কিভাবে দেশকে স্বাধীন করা যায়, সেটাই তার একমাত্র প্রচেষ্টা। আমাদের দেশের বিপ্লবীরা তো সেই রকমই ছিলেন, যারা তাদের নিজেদের
আত্মবলিদান দিয়ে দেশের মানুষের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। ফলে এই মানুষটার কথা শুনে অপূর্বর মন শ্রদ্ধায় ভরে ওঠে এবং সে পুলিশের বড় কর্তা নিমাই বাবুর সঙ্গে থানায় এসে হাজির হয়। এইখান থেকেই আমাদের টেক্সট শুরু হচ্ছে। সবাই টেক্সট বইটা খুলে নেবে, আর ঠিক আমার হাতে যেরকম একটা পেন্সিল আছে তোমাদের হাতেও যেন পেন্সিল থাকে, যাতে যে যে জায়গাগুলো আমাদের খুব দরকারি, আমিও যেরকম মার্ক করতে করতে যাব তোমরাও সেরকম মার্ক করতে করতে যাবে, কারণ এমসিকিউ এসএকিউতে আমাদের ফুল মার্কস তুলতে হবে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য। 3 মার্কসের কোয়েশ্চেনে ফুল মার্কস তুলতে হবে। সো লেটস স্টার্ট। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হল ঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। এইটুকু পড়ে আমরা কি দেখতে পাচ্ছি? পূর্বসূত্রে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। তাহলে থানায় একসঙ্গে ঢুকছে অপূর্ব এবং নিমাই বাবু। অপূর্ব ঢুকে যেটা দেখছে সেটাই তার চোখ দিয়ে আমরাও দেখছি। কি দেখছে সে? পুলিশ স্টেশনে সামনের যে হল ঘরটা রয়েছে সেখানে জনা ছয়েক, কজন? 6 জন, 6 জন বাঙালি মিস্ত্রি, তারা তাদের মোট ঘাট বিছানাপত্র সব কিছু নিয়ে মেঝেতে উবু হয়ে বসে আছে। জগদীশবাবু আর কেউ নন, তিনি হচ্ছেন থানার 2nd অফিসার, মেজবাবু যাকে আমরা বলি। তিনি ইতিমধ্যে কি করেছেন, তাদের টিনের তোরঙ্গ, ট্রাঙ্ক বোঝো তো, আগেকার দিনে যে বড় বড় ট্রাঙ্ক যেগুলো হতো, যার মধ্যে করে মানুষ তার যাবতীয় জিনিসপত্র ভরে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আই এম নট টকিং অ্যাবাউট সুটকেস, ট্রাঙ্ক বড় বড় টিনের, সেগুলোকে বলা হচ্ছে তোরঙ্গ। সেই টিনের তোরঙ্গ এবং তাদের সঙ্গে থাকা ছোট বড় পুটলি খুলে তদারক শুরু করে দিয়েছেন। শুধু একজন লোকের প্রতি তার একটু বিশেষ সন্দেহ হয়েছে যে এ হোক না হোক যাকে আমরা খুঁজছি সেই সব্যসাচী মল্লিক হতেও পারে, সেজন্য তাকে আলাদা একটা ঘরে আটকে রাখা হয়েছে। এবার এই যে 6 জন বাঙালি যাদের কথা আমরা এখানে পেলাম, তারা কারা? তারা সবাই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। এবার উত্তর ব্রহ্মের জল হাওয়া সহ্য হয়নি বলেই তারা চাকরির খোঁজে রেঙ্গুনে চলে এসেছে। আমি এর আগেই এক্ষুনি আলোচনা করলাম যে অপূর্বও কিন্তু চাকরি সূত্রে রেঙ্গুনেই এসেছে। তাহলে আমাদের ঘটনাস্থল রেঙ্গুন, সেখানেই এই জন ছয়েক বাঙালি যারা উত্তর ব্রহ্মে চাকরি করছিল, সেখানকার আবহাওয়া সহ্য না হওয়ায় এখন রেঙ্গুনে চলে এসেছে। জগদীশবাবু এদের নাম ধাম বিবরণ নিয়ে সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা টরীক্ষা করে এদেরকে ছেড়ে দিয়েছেন। তারপরে যে লোকটির প্রতি তার খুব সন্দেহ হয়েছিল, সেই লোকটি পলিটিক্যাল সাসপেক্ট কথাটার অর্থই হচ্ছে, বাংলা অর্থ খুব চাওয়া হয়, আমি এখানে একটু স্টার চিহ্ন দিয়ে ওপরে লিখে দিচ্ছি। পলিটিক্যাল সাসপেক্ট কথাটার বাংলা হচ্ছে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি। এটা আমি আলাদা করে দিয়ে দিলাম, কারণ
এটাই এসএকিউতে চাওয়া হয় যে পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী। তাহলে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি সব্যসাচী মল্লিককে হাজির করা হচ্ছে থানার বড় বাবু অর্থাৎ নিমাই বাবুর কাছে। এই যে সব্যসাচী মল্লিক, এর এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু জগদীশবাবুর কেমন যেন মনে হয়েছে এই লোকটি সব্যসাচী মল্লিক হলেও হতে পারে। এবারে দেখো সেই লোকটির বিষয়ে আমরা কি দেখছি অপূর্বর চোখ দিয়ে। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স ৩০-৩২-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য, কি আশ্চর্য, আমি পুরো ব্র্যাকেট করে দিচ্ছি এবং আন্ডারলাইনও করছি, সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। ব্র্যাকেট ক্লোজ। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না, কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। এইখান থেকেই একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে অপূর্ব কোন দিকে তাকিয়েছিল। অপূর্ব কোন দিকে তাকিয়েছিল, কারণ চট করে এই লাইনটা দিলে অনেকেই চিনতে পারে না, ওই জন্যেই আমি আন্ডারলাইন করছি এবং সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটাও দিয়ে দিচ্ছি। এই জায়গাটুকু আগে বুঝে নি, বাকি এইটুকু অংশ আমি তার পরে আলোচনা করছি। এই যে তথাকথিত পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, তাকে এবার যখন বড়বাবুর সামনে আনা হলো, দেখা গেল লোকটা খুব কাস্তে কাস্তে আসছে। এককালে তার রং হয়তো খুব ফর্সা ছিল, কিন্তু দীর্ঘদিন রোদে পুড়ে তার রংটা এখন তামাটে হয়ে গেছে। বয়স বেশি না, ৩০-৩২-এর বেশি তো কোনো মতেই নয়, কিন্তু খুব রোগা, খুব শীর্ণকায়, এবং এই যে কাশছে, এই কাশির পরিশ্রমে সে হাঁপাচ্ছে এই রকম ভাবে। তার এই যে কাশি এবং এই যে কাশির দমকে তার এই যে হাঁপানো, এটা দেখে চট করে আশঙ্কা হয় যে সংসারের মেয়াদ তার বোধহয় আর বেশি দিন নেই। হয়তো তার ভেতরে কোনো দুরারোগ্য রোগ মানে ক্রনিক কোনো অসুখ বাসা বেঁধে আছে, যার জন্য তার দেহটা খুব তাড়াতাড়ি ক্ষয়ের দিকে ছুটছে। তার বোধহয় সংসারের মেয়াদ আর বেশি দিন নেই। কিন্তু আশ্চর্য হচ্ছে সেই রোগা মুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি। চোখের দৃষ্টিটা হচ্ছে আসল। সেক্ষেত্রে সেই চোখটা কেমন, বড় বড়, গোল গোল, টানা টানা, দীপ্ত নাকি প্রবাহীন, সে আলোচনায় যাওয়ারই দরকার নেই। গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী সেই চোখের দৃষ্টি। তোমার দিকে তাকালে যেন তোমার ভেতরটা পর্যন্ত দেখে নিচ্ছে, এমনই সেই চোখের দৃষ্টি। সেজন্যই চট করে সেই দৃষ্টির দিকে তাকানো যায় না। বোঝাই যায় যে এই চোখের কাছে কোনো রকম খেলা অর্থাৎ কৌশল বা চালাকি চলবে না। এই চোখের দৃষ্টি চট করে সেটা ধরে ফেলবে। সেজন্য খুব সাবধানে, খুব সন্তর্পণে, সাবধানে দূরে দাঁড়ানোই শ্রেয়। এবং বোঝাই যায় যে তার এই
অন্তর্ভেদী চোখের দৃষ্টিটার মধ্যেই তার সমস্ত প্রাণ শক্তিটা লুকোনো আছে, যেখানে মৃত্যুও প্রবেশ করতে সাহস করে না, আর সেই জন্যেই সে এতদিন বেঁচে আছে। অপূর্ব প্রথমেই সেই লোকটিকে দেখে অপূর্বর যেটা দৃষ্টি আকর্ষণ করলো, ওই মানুষটির চোখের দৃষ্টি। কিন্তু অপূর্বর যে চেতনাটা আছে, তার যে পর্যবেক্ষণ শক্তিটা আছে, সেটা কিন্তু বাংলাদেশের পুলিশের নেই। তারা শুধু বাইরেটাই দেখছে, তারা কিন্তু এত গভীরে তলিয়ে ভাবছেই না। সেই জন্যেই আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব যখন মুগ্ধ হয়ে সেই চোখের দৃষ্টির দিকে তাকিয়ে আছে, খেয়াল করো, সে কিন্তু মানুষটার দিকে তাকিয়ে নেই, মানুষটার চোখের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। হঠাৎ, সহসা মানে হঠাৎ, নিমাই বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এইখান থেকেই কোয়েশ্চেন আসে, বাবুটির শখের পরিচয় দাও। আবার অন্যরকম ভাবেও আসে যে বাবুটির পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও, বাবুটিকে ইত্যাদি। তাহলে অপূর্ব, একটু খেয়াল করো, এবার আমরা কিন্তু একটু ক্রিটিক্যাল অ্যানালিসিসের দিকে যাচ্ছি। একজন মানুষকে অপূর্ব সামনে যখন হাজির করা হলো, অপূর্ব তার বেশভূষা বাইরের কোনো কিছুর দিকে না তাকিয়ে শুধু তার চোখের দিকে তাকাতে বাধ্য হলো। কারণ হতে পারে মানুষটা রোগা, কাশছে, কাশির দমকে হাঁপাচ্ছে, কিন্তু ওই ক্ষীণ রোগা শরীরে এমন অদ্ভুত চোখের দৃষ্টি কিভাবে হতে পারে? অন্তর্ভেদী সেই দৃষ্টির সামনে কোনো কৌশল বা চালাকি খাটবে না, এটা বোঝাই যাচ্ছে। তার মানে অপূর্ব কিন্তু মনে মনে হলেও, আমরা আন্দাজ করছি, আমাদের অনুমান ঠিক না ভুল তোমরা আমাকে বলবে, যে অপূর্ব হয়তো বুঝতে পেরেছে যে এই মানুষটি সব্যসাচী মল্লিক না হয়ে যান না। বাকি সবটা এবার যেটা আসবে তার ক্যামোফ্লেজ মাত্র। এবার যেটা আমি বলছিলাম যে অপূর্বর মতো এই যে সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি বাংলাদেশের পুলিশের নেই, তারা কেবলমাত্র বাইরেটা দেখছে। সেই জন্য হঠাৎ অপূর্বের চমক ভাঙছে, সে সম্বিত ফিরে পাচ্ছে থানার বড়বাবুর কথায়। কারণ থানার বড়বাবু ওই ব্যক্তিটির সাজ পোশাক, পারিপাট্য, এগুলো সবই একটু কটাক্ষ করে, একটু বিদ্রূপ করে বলা হচ্ছে। সেই দিকে অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করে হাসতে হাসতে বলছেন যে দেখো দেখো অপূর্ব, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সেটা স্বীকার করতে হবে, তাই না? এই কথা শুনে অপূর্ব এতক্ষণে তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এবার এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে হাসি গোপন করা হলো কেন? কারণ তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অপূর্ব থানায় ঢুকেছে থানার বড়বাবুর সঙ্গে, সুতরাং সেই বড়বাবুর সঙ্গী হিসেবে তার গাম্ভীর্য বজায় রাখবার জন্যেই সে কিন্তু এই মানুষটির সামনে বা অন্য কারোর সামনে হাসতে পারছে না। বড়বাবুর কথায় সে এতক্ষণে যখন ওই মানুষটির পোশাক পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করলো, তখন তার হাসি পেয়ে গেল। কেন? কি দেখছে? লোকটির ভীষণ যেটা আসে, বেশভূষার পরিচয় দাও, পুরো ব্র্যাকেট করে দিচ্ছি আমি। কি আসছে সেখানে? তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে এমনই ছোট করিয়া ছাঁটা,
মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পাম শু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত তোমার এই কোয়েশ্চেনটার উত্তর, যে তার শখের পরিচয় দাও বা বাবুটির পোশাক পরিচ্ছদের পরিচয় দাও, এইটা। তাহলে কি দেখলাম আমরা? এই যে বাবুটি, কোট আনকোট, এই যে বাবুটিকে ধরে আনা হয়েছে, সেও তো তার মানে এই উত্তর ব্রহ্মে এই বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় কাজ করছিল মিস্ত্রি, কিন্তু সে বেশ শৌখিন মেজাজের আর কি। সেই জন্য তার মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় আর কানের দিকে চুলগুলো এতটাই ছোট করে ছাঁটা যে মনে হচ্ছে প্রায় নেই। মাথায় চেরা সিথি, অর্থাৎ মাছ বরাবর সিথি কাটা, এবং চুলগুলো কঠিন শক্ত শক্ত চুল, রুগ্ন এবং অপর্যাপ্ত তৈলনিষিক্ত। অপর্যাপ্ত মানে যথেষ্ট নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইদানিংকালে নেবুর তেল মাখা হয়েছে, গন্ধ তেল যেটাকে আমরা বলি। আগেকার দিনে না একটু যারা ফ্যাশন দুরস্ত মানুষ, বিশেষ করে পুজো টুজোর সময় গন্ধ তেল কিনতেন, ভীষণ উগ্র উৎকট গন্ধ বেরোয়, সেটা আলাদা কথা। তো সেই রকম উৎকট লেবুর তেলের গন্ধ বেরোচ্ছে, ঘর একেবারে ভুরভুর করছে, সে গন্ধের টেকা দেয়। এবার গায়ে জাপানি সিল্কের চকরা রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি পরা, তার আবার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছুটা অংশ বেরিয়ে আছে। এবার ইউজুয়ালি আগেকার দিনে মানুষ যখন পাঞ্জাবি পরতেন তখন একটা করে উত্তরীয় নিতেন। দেখবে একটু ওই এখনকার দিনের যেরকম ওড়না পাওয়া যায় মেয়েদের, পাকানো পাকানো যেরকম ওড়না, ঠিক সেই রকম ধরনের উত্তরীয় নিতেন, কিন্তু এর কোনো উত্তরীয় নেই। পরনে কি? এটা তো গেল যে ওপরের পোশাকটা। এবার পরনে কি? বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, অর্থাৎ বিলেতি মিলের কালো মখমল পাড়ওয়ালা সূক্ষ্ম শাড়ি, পায়ে আবার সবুজ রঙের ফুল মোজা, ফুল মোজা হাঁটু পর্যন্ত, যেটা হাঁটুর ওপরে আবার লাল ফিতে দিয়ে বাঁধা। তাহলে বুঝতেই পারছো কি উৎকট সাজ পোশাক। একেই তো একটা চকরা বকরা রামধনু রঙের পাঞ্জাবি, তার বুক পকেট থেকে একটা বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে, উত্তরীয় তো নেই, ছেড়ে দাও। এবার পরনে বিলিতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, যেটা আবার হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা। এখানেই শেষ নয়, জুতোটা কীরকম? বার্নিশ করা পাম শু, যার তলাটা টেকসই করবার জন্য, মজবুত করবার জন্য আগাগোড়া লোহার নাল দিয়ে বাঁধানো। এটাও তখনকার দিনের অনেক ব্যক্তির মধ্যেই দেখা যেত যে জুতোর সোলটা যাতে ক্ষয়ে না যায় সেজন্য তলাটা পুরো লোহার যে ইয়ে দিয়ে বাঁধানো, নাল দিয়ে। এরও তাই। হাতে আবার একগাছি মানে একটা, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। তবে হ্যাঁ, কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই এখন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই, নোংরা হয়ে গেছে। তো এই রকম বিদঘুটে সাজ পোশাকওয়ালা একজন ব্যক্তিকে দেখে কি হচ্ছে,
ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া, নিরীক্ষণ মানে দেখা, আপাদমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ পুরোটা বারবার দেখে অপূর্ব কাকাবাবু বলে সম্বোধন করছেন থানার বড়বাবু নিমাই বাবুকে। কি বলছে অপূর্ব? কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। এবার সরাসরি যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অপূর্ব ইতিপূর্বেই থানার বড়বাবুর কাছ থেকে সব্যসাচী মল্লিক সম্পর্কে জেনেছে যে সে বিলেতের ডাক্তার উপাধিধারী মানুষ, একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পাস, আইন পাস, তার শিক্ষা দীক্ষা, তার কথাবার্তা, তার বহু ভাষায় পারদর্শিতা, অর্থাৎ সব মিলিয়ে তার কালচারটাই অন্যরকম। সেই মানুষটার সঙ্গে এই মানুষটার তো কোনো তুলনাই চলতে পারে না, কারণ এ সামান্য একটা তেলের খনির কারখানায় কাজ করা মিস্ত্রি, তার মধ্যে এই যে উৎকট সাজ পোশাক, এ অন্তত সব্যসাচী মল্লিক তো করতে পারেনি না, রাইট? এটা একটা আপাত অর্থ হতেই পারে। আমি তোমাদের জন্য ছাড়লাম। আমার প্রশ্ন যে এই যে অপূর্ব সেই ব্যক্তির আপাদমস্তক বারবার দেখে কাকাবাবুকে বলছেন যে কাকাবাবু আপনি একটা কাজ করুন, এই লোকটাকে আপনাকে কোনো কথা জিজ্ঞেস করতেই হবে না, আপনি ওকে এমনিই ছেড়ে দিন। কারণ যাকে খুঁজছেন, কাকে খোঁজা হচ্ছে? সব্যসাচী মল্লিককে। সব্যসাচী মল্লিক এ নয়, এর আমি জামিন হতে পারি, আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই মানুষটা কোনো অর্থে সব্যসাচী মল্লিক নয়। আমার প্রশ্নটা কি থাকলো তোমাদের জন্য? সেটা হচ্ছে যে অপূর্ব কি সত্যি সত্যি মন থেকে বিশ্বাস করছে যে এই লোকটি সব্যসাচী মল্লিক নয়, নাকি অপূর্ব কিছুটা হলেও বুঝতে পেরেছে যে এই মানুষটাই সব্যসাচী মল্লিক এবং তাকে যাতে পুলিশ ধরতে না পারে সেই জন্যেই তার এটা এক প্রকার মরিয়া প্রচেষ্টা? এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য আমার দেওয়া থাকলো, আমাকে একটু জানিও। আর কারোর যদি যেটুকু পড়লাম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটুকু পড়লাম, যদি কারোর কোনো ডাউট থাকে সেটা জানাতেও কিন্তু আমাকে ভুলবে না। কেমন? আজকে ক্লাস আমি তাহলে এখানেই রাখছি।